স্যার আপনি যদি আমাদেরকে খুব সহজে যদি বলতেন যে আসলে কোন ধরনের সিমটম হলে সেটা আমাকে হার্টবার্ন হিসেবে রোগীরা বুঝবে, আর কোনটা হচ্ছে জিআরডি হিসেবে বুঝবে, এই একটা বিষয়। আর স্যার একটা হচ্ছে এই জিআরডি এবং হার্টবার্নে রোগীরা কিছু ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে তারা উপকার পাচ্ছে, আসলে উপকারটা তারা কিভাবে পাচ্ছে, কেন পাচ্ছে? ধন্যবাদ ডক্টর কাইম। তো এটা আসলে কমনলি আমরা ফেস করি বা রোগীদের মাঝে এটা অনেক বড় একটা কোশ্চেন। সেটা হচ্ছে জার্ড বা অ্যাসিড রিফ্লাক্স। হ্যাঁ, এটা আসলে স্টমাক অ্যাসিডের সাথে কি সম্পর্ক? কারণ এটা অনেকেই আসলে বুঝতে পারেন না, বা আমরা চিকিৎসকরা এটা আসলে অনেক সময় ভুল করি। তো যে কারণে প্রায় পেশেন্টরা আমাদের কাছে আসছেন যে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েও তারা উপকার পাচ্ছেন না, বা সাময়িক উপকার পেলেও দীর্ঘমেয়াদী তারা লাভবান হচ্ছে না। তো আসলে স্টমাক অ্যাসিডের বিষয়টা কি, এই জায়গায় কিছু কনসেপশনটা বুঝতে হবে। স্টমাকের উপর থেকে আমাদের খাদ্যনালী আছে, তারপরে স্টমাক শুরু হচ্ছে। তো খাদ্যনালী এবং স্টমাকের যে জাংশন, হ্যাঁ, ওখানে একটা গেটের মতো আছে। তো এটাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এবং আরেকটা দরজা আছে বেরিয়ে এক্সিট, হ্যাঁ, স্টমাক শেষ করে ডিউওডেনামে যায়, এটা পাইলোরিক স্ফিংটার। এখন যদি আমাদের পর্যাপ্ত অ্যাসিড তৈরি না হয়, বা অ্যাসিড যদি আমাদের ঠিক মতো পিএইচটা অর্জন করতে না পারে স্টমাক, তাহলে কি হয়? তাহলে স্টমাকের এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ওপেন থাকে, কারণ সে স্টমাক ওয়েট করতে থাকে কতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত খাবার আসবে বা অ্যাসিড প্রোডিউসিং কিছু আসবে, যে কারণে সে ক্লোজ হইতে পারে, স্প্রিংটার বন্ধ করে সে তার কাজে মনোযোগ দিতে পারে। যদি তার পর্যাপ্ত খাবার না আসে, মানে প্রোটিন আমি দিলাম না, আমি অ্যাসিড তৈরি করে এরকম খাবার দিলাম না, বা এরকম একটা পরিবেশ তৈরি করলাম না, সে তো খাবার ডাইজেশনে যাবে না। তো যখন ডাইজেশনে যাবে, মানে একটা ঘরে একটা কারখানা কখন কাজ শুরু করবে? যখন চারিদিকে সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, সে কাজে মনোযোগ দিবে। কিন্তু সে কাজে মনোযোগ দিতে পারে না, তো খাবার আমি ঠিক মতো দিচ্ছি না, বা অ্যাসিড প্রোডাকশন যাচ্ছে না, স্প্রিংটারটা ওপেন থাকতেছে। তো স্প্রিংটার ওপেন থাকলে কি হয়? আংশিক অ্যাসিড যেটা তৈরি হয় সেটা কিন্তু উপরের দিকে উঠে আসে। তাহলে এই জায়গাটা আমাদের একটা মিসকনসেপশন। আমরা কিন্তু অনেকেই ধারণা করি যে এই জার্ড মানে অতিরিক্ত অ্যাসিড তৈরি হচ্ছে এবং অ্যাসিডটা মনে হয় উপচে পড়তেছে, সোজা কথা, উপরের দিকে উঠে আসতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই স্প্রিংটারটা তখনই ওপেন থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% ক্ষেত্রে ওপেন থাকতেছে যখন আমাদের কাঙ্ক্ষিত অ্যাসিড অর্জন করতে পারতেছে না স্টমাকে, তখন কিন্তু সে ওয়েট করতেছে, ওয়েট করার জন্য সে ওপেন রাখতে হয়। হ্যাঁ, তো এটা একটা অন্যতম কারণ। এবং এই যে রিফ্লাক্সটা হয়, এই অ্যাসিড উপরে গেলে বুক জ্বলে, গলা জ্বলে। হ্যাঁ, কেউ শুয়ে থাকলে, রাতের বেলা দেরি করে খেলাম, রাতে 11টার দিকে খেয়ে স্পেশালি যে ফাস্ট ফুড খেয়ে থাকি বা জাঙ্ক ফুড খেয়ে থাকি বা সুগারের জিনিস খেয়ে থাকি, কোক, ফান্টা, পেপসি এগুলো খেয়ে থাকি, যে শুয়ে পড়ে গলা টলা জ্বলে উঠতেছে। হ্যাঁ, কারণ কি হচ্ছে? স্প্রিংটার গুলো অ্যাসিড তৈরি হচ্ছে না, স্প্রিংটার ওপেন থাকতেছে, খাবার উপরে অ্যাসিড উপরের দিকে উঠে আসতেছে, যে অ্যাসিডটা গ্যাসের ধাক্কাতে উপরে উঠে আসতেছে। তো এইটা একটা বিষয়। তো কিন্তু যদি আমরা অ্যাসিডটা ঠিক করি, তাহলে কিন্তু স্প্রিংটারটা ক্লোজ হয়ে যাবে, আমাদের জ্বালাপোড়া গুলো কমে যাবে। হ্যাঁ, এই জ্বালাপোড়াটা হয় হচ্ছে অ্যাসিডটা দিয়ে যখন আমাদের ইসোফেগাসের লাইনিংটাকে, ইসোফেগাস খাদ্যনালীর লাইনিংটাকে যখন ইনজুরি হয়, তখন যে ক্ষতটা তৈরি হয় সেটা জ্বালাপোড়া হয়। তবে অ্যাসিড যদি বেশিও তৈরি হয়, সেটাও কিন্তু জ্বালাপোড়া হয়, হাইপার অ্যাসিডিটি হয়। তো সেটার মাত্রাটা কিন্তু কম। হ্যাঁ, বয়স বাড়লে কিন্তু অ্যাসিড কমে, আর কম বয়সে সাধারণত অনেক কারণে অ্যাসিড বাড়তে পারে। তো সেটা একটা বিষয়, সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার জন্য অনেকগুলো ঘরোয়া টেকনিকও আছে, ল্যাব টেস্টও আছে। তো এটা একটা কমন ইস্যু।